ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আর্থনা সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার 4 দিনের সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশ পুনর্গঠনে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়ে তিনি অমীমাংসিত এবং নতুন ও উদীয়মান দ্বিপাক্ষিক বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই নেতা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেবেন বলেও জানিয়েছেন। এর বাইরে সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়নে সম্মত হয়েছে কাতার। আছে আগামী 2 মাসের মধ্যে 725 জন সেনা সদস্য বাংলাদেশ থেকে নেয়ার সুখবরও। এছাড়াও 2 সরকার প্রধানের এই বৈঠকে গাজা পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটও নাকি আলোচনায় উঠে আসে। প্রধান উপদেষ্টার কাতার সফরে বাংলাদেশের অর্জন কতটা, 2 দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক এই বৈঠক দেশের রাজনীতি তথা বিশ্ব রাজনীতিতেও কি কোনো প্রভাব ফেলবে? কাতার প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনই বা কতটা শক্তিশালী করবে অন্তর্বর্তী সরকারকে? এই আলোচনা নিয়ে আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, আছেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস এবং আছেন দৈনিক যুগান্তরের কূটনৈতিক প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাসুদ করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার কাতার সফরের দিকে আসলে সবার দৃষ্টি ছিল এবং খুব গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই সফরটিকে। পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার সরকার অন্তর্বর্তী সরকারকে। এক্ষেত্রে একটু জানতে চাই, এটি আসলে বাংলাদেশের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি সামনের দিনগুলোতে বাংলাদেশের উপরে এই কাতার সফর প্রভাব ফেলতে যাচ্ছে? ধন্যবাদ। কাতার সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে কোনো সফরই গুরুত্বপূর্ণ। যদি আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গেছেন, সেখানে কর্মব্যস্ত এবং আপনি মোটামুটি সামারি বলেও দিয়েছেন যে কি কি হয়েছে। এখানে এলএনজি চুক্তিটা রিনিউ হয়েছে, যেহেতু আমরা একটা গ্যাসের বিদেশ থেকে ইম্পোর্ট করি এলএনজি আকারে, সেটা কাতারের কাছ থেকে আমরা একটা দীর্ঘমেয়াদী চুক্তি আছে এবং সেই চুক্তিটা থাকলে একটা সুবিধা যে ক্রাইসিসের সময় হোক আর নর্মাল সময় হোক সবসময় গ্যাস পাওয়া যাচ্ছে, কারণ গ্যাসের জন্য। এছাড়া আপনি যে সৈন্য নেবে বললো, আরও মধ্যপ্রাচ্য অ্যাজ এ হোল ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এবং ওখানে অন্যান্য অনেকগুলি মিটিং উনি সাইডলাইনেও করেছেন। হ্যাঁ, এই সব মিলে আমার মনে হয় যে একটা ব্যস্ত সময় করে কাটিয়েছেন এবং সেই দিক থেকে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফর। এবং সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য বিনিয়োগ যাতে আমাদের দেশে বেশি আসে, সেই জন্য ব্যবসায়ীদের সঙ্গে, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে, নানা রকম ডিগনিটরিজ যারা ইনফ্লুয়েন্সিয়াল বিশ্বের মধ্যে, তাদের সবার সঙ্গে অলমোস্ট তিনি কথা বলেছেন। এবং প্রফেসর ইউনূস এটা খুব পরিচিত নাম বিশ্বের অনেক মানুষের কাছেই, নট অনলি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেটা না, উনি একজন নোবেল বিজয়ী। এইসব দিক থেকে উনি এটা সক্ষমতাটা দেখিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো একটা হলো যে ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের মিডল ইস্টে একটা ব্যাপক জনগোষ্ঠী থাকে, বিশেষ করে ওয়ার্কার শ্রেণী, এবং কাতারেও আমাদের লোকজন আছে, বাট আশেপাশে অনেক দেশে, গালফে, সৌদি আরবিয়ায়, এবং সবচেয়ে বড় কথা হলো কাতার ইটসেলফ একটা শিক্ষণীয় আমাদের দেশে, একটা ছোটো টাইনি ল্যান্ড, কিন্তু তারা অত উন্নতি করেছে। একসময় জেলে ছিল, পার্ল সংগ্রহ করতো, কিন্তু আজকে তারা কত উন্নতির শিখরে, তেমন কোনো জমিও নাই, কিন্তু সেটা কীভাবে করছে ডেডিকেশন নিয়ে, সেই জিনিসগুলো আমাদের শিক্ষণীয় ব্যাপারও আছে। এবং এখন তারা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে, রিজনালি তারা বেশ পাওয়ারফুল অ্যাক্টর হিসেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেব একজন তারকা, উনি যেখানেই যান সবাই তাকে সম্মান দেয় এবং আমাদের দেশের প্রশংসা করে, এই করে সেই করে। কিন্তু আমার কথা হলো যেটা একটা রেজাল্ট যদি আপনি দেখেন, তাই উনি তো রোহিঙ্গা নিয়ে আলোচনা করছেন। রোহিঙ্গা কি গেছে? কিংবা উনি ব্যবসা বাণিজ্যের জন্য, বিনিয়োগের জন্য ওখানে লোকজনের সাথে কথা বলছেন। আমার দেশে বিনিয়োগের পরিস্থিতি কতটা আছে সেটা কিন্তু একটা মুখ্য বিষয়। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা কতটা আছে আগামী নির্বাচনের সামনে রেখে, একটা বড় ধরনের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা দেশে একটা নতুন ব্যবস্থাপনা গড়ে তোলার কথা ছিল। কিন্তু স্টিল আমি বলবো যে পলিটিক্যাল এরিনাতে এবং আদার স্টেক হোল্ডারের মধ্যে ইভেন কি নির্বাচন নিয়েও একে অন্যকে বিশ্বাস করছে না। সুতরাং আপনি ঘর যদি না সামলান, বাইরে গিয়ে কিন্তু আপনি যত কথাই বলেন
এটা আলটিমেট সাস্টেনেবল হবে কিন্তু না। তারপর মাসুদ করিম, এই ধরনের আসলে যে সফরগুলোর দিকে আসলে আমাদের বেশ নজর থাকে, কিংবা খুব গুরুত্বপূর্ণ যে সফরগুলোকে বলা হয়, সেগুলো আসলে আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক, সেখানেও তো একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। না, তা তো অবশ্যই। এখানে যে আপনি দেখেন, এখানে এর সাথে একটা বৈঠক হয়েছে, যেমন ওনার মা, কাতারের আমিরের মা, যিনি ফাউন্ডেশন, যে কাতার ফাউন্ডেশন, উনি চেয়ারপারসন, এবং ওখান থেকে আমরা সাহায্য পেতে পারি, এবং আমাদের স্পোর্টসের জন্য উনি কিছু সাহায্য করবেনও বলেছেন। 2 জন ক্রীড়াবিদ মহিলা সেখানে গিয়েছিলেন। এটা দিয়ে উনি বুঝাইতে চাচ্ছেন যে আমাদের দেশে মেয়েরাও খেলাধুলায় আছে এবং আমরা একটা উদারপন্থী জাতি। তো এগুলি তো ভালো, এবং আমি সফরটাকে ইটসেলফ ভালো বলছি, কিন্তু এটার সিগনিফিকেন্সটাকে যদি আপনি রেজাল্ট আনতে চান, তাহলে আপনার অভ্যন্তরীণ এখানেও কাজ করতে হবে। আদারওয়াইজ উনি যতই কথা বলুক, ওনার কথা কিন্তু মানুষ সেভাবে আসবেন যদি পরিবেশটা না হয়। তো সেই জন্য উনি রিসেন্টলি চায়না সফর করেছেন, তারপরে থাইল্যান্ড সফর করলেন, এখন কাতার সফর করলেন, এবং ওখান থেকে ডাইরেক্ট অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন পোপের। সেখানেও হয়তো হ্যাঁ, এটা একটা ইয়ের জন্য যাচ্ছেন, মানে স্মরণ করার জন্য, কারণ পোপ তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং আমাদের মনে আছে তিনি রোহিঙ্গাদের পক্ষে, প্যালেস্টাইনের জনগণের পক্ষে শান্তির জন্য একটা ডিফারেন্ট পোপ ছিলেন। তো সেটা উনি আমাদের দেশে 3 দিনের শোকও ঘোষণা করা হয়েছে, এভরিথিং। এটা খুবই ভালো, কিন্তু আমি বলছি সেটাকে কাজে লাগাইতে হলে আমাদের ডোমেস্টিক সিচুয়েশনটা কি, যেমন প্রফেসর ইউনূস ওখানে কি বলেছেন যে আমরা একটা বিরাট আলোকবর্তিকা হিসেবে দাঁড়াবো, হ্যাঁ দাঁড়াতে চাই, এরকম মডেল হব। তো মডেল হইতে হলে তো এখানকার যে মানে শান্তি, স্থিতিশীলতা, উন্নতি, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বৈষম্যহীন সমাজ করা, এই যতগুলি অঙ্গীকার নিয়ে জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছে, তার প্রত্যেকটার একটা বাস্তবায়নের পথের অগ্রগতি, সেটা দরকার। আমি নাসিম ফেরদৌস একটু আপনার কাছে আসতে চাই। এই যে আমরা পরিবর্তিত পরিস্থিতির কথা বলছি, কিংবা বাংলাদেশ আসলে রাজনৈতিকভাবে একটি বিরাট পট পরিবর্তন হয়েছে, এবং প্রধান উপদেষ্টার এই কাতার সফরে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। এই যে সমর্থন আমরা পেয়েছি, কিংবা এই সমর্থন যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, সেটি আসলে এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে কতখানি প্রভাব ফেলবে, বা কেমন আসলে সামনের দিনগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হতে যাচ্ছে এই সমর্থনের পর? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে নিই যে কাতার সফরটা আসলে একটা দ্বিপাক্ষিক সফর ছিল না, এটা রাজনৈতিক সফর বা ডিপ্লোম্যাটিক সফর ছিল না। সুতরাং এখানে আমাদের অর্জন কি, কোট আনকোট এই অর্জন বলে কিছু নেই, মানে থাকার কথা না আর কি, বলে কিছু নাই বললে ভুল হবে, কিন্তু থাকার কথা না। এটা একটা স্পেসিফিক এজেন্ডার সামিট ছিল, পার্টনার সামিট ছিল। সেটা হচ্ছে যে ট্রেডিশনাল জ্ঞান এবং তার সাথে ইনোভেশনকে যোগ করে ভবিষ্যৎ প্রজন্ম কি আনতে পারে, কি করতে পারে, কি চেঞ্জেস আনতে পারে, যাতে করে এই পৃথিবী যে মরুভূমি হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করা, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেখানে করা যায়। তো সেইখানে নিশ্চয়ই প্রফেসর ইউনূসের ব্যক্তিগত যেসব কাজ করেন উনি, সেখান থেকে ওনার অভিজ্ঞতাটা উনি শেয়ার করেছে, এবং যথেষ্ট ইন্টারেস্ট ছিল ওখানকার লোকজনের তার কথা শোনার। উনি অনেকগুলো জায়গায় কিন্তু বক্তব্য রেখেছেন। তো সেই দিক থেকে কিন্তু এটাও বাংলাদেশের জন্য অর্জন, কারণ কজন বাংলাদেশি এরকম প্ল্যাটফর্ম পায় বা পেয়েছে আগে। তো সুতরাং এটা একটা বড়, আমরা মানে দেশ হিসাবে আমি বলবো আমাদের জন্য একটা অর্জন। আর দ্বিপাক্ষিক অর্জনের কথা যখন বলেন, তখন উনি যেসব চুক্তি 2-4টা যা করেছেন, দেখা করেছেন বা চুক্তি করেছেন, যেটা বলা হলো যে স্পোর্টসের, আমাদের দেশের মহিলাদের স্পোর্টসের অবস্থা একেবারে বেহাল, একেবারে খুবই খারাপ অবস্থায় ওরা আছে। তাদের কোনো ক্লাব নাই, ফুটবল খেলে জয়ী হয়ে আসছে, তাদের কোনো ক্লাব নেই। এইরকম অনেকগুলো ঘাটতি আছে ওদের। সেখানে যদি উনি কিছু নিয়ে আসতে পারেন, ওটা তো আমাদের জন্য একটা অর্জন। এই ধরনের কয়েকটা জিনিসই উনি দ্বিপাক্ষিক বিষয়ে, এলএনজি যেটা আমাদের এখন গ্যাস সংকট এত বেশি, সেখানে রিনিউ করতে পেরেছেন একটা এলএনজি ইয়ে। তার চেয়েও বড় কথা হলো, যেটা একটু আগে বলেছেন, সেটা হলো মুসলিম বিশ্বে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার মধ্যে তৈরি করা, এবং সেটাকে অমুসলিম দেশদেরকে দেখানো একটা বিষয় আছে। সেখানে আমরা এটাকে বলবো একটা পদক্ষেপ, এটা একটা বড় পদক্ষেপ ছিল, যেখানে উনি এই কথাগুলো তুলে ধরেছেন। মুসলিম বিশ্বের কথা নিশ্চয়ই প্রাইভেটলি যখন কলন করেছেন, সেইখানে কথা নিশ্চয়ই হয়েছে। ওইটার তো আসলে বক্তব্য আপনারাও জানবেন না, আমরাও জানবো না। তো ওখানে নিশ্চয় কথাবার্তা এগুলো হয়েছে, কারণ এই যে সামিটটা হয়েছে, সামিটের মূল বিষয় তো হলো যে ট্রেডিশনাল নলেজ। ট্রেডিশনাল নলেজ বলতে আপনি দেখেন সায়েন্টিফিক যত নলেজ, সব কিছুর কিন্তু উৎপত্তি মধ্যপ্রাচ্যে, সব আরব এক্সপার্টসরা, সায়েন্টিস্টরা এটাকে তুলেছেন। তো কাতার সেটাকে মানে একটা ইয়ে করে ধারণ করে, সেখানে সে
কাতার চাচ্ছে, যেমন এখন মধ্যস্থতা করছে অনেকগুলো বিষয়ে তারা মানে পিস টক্সে, তো কাতার চাচ্ছে এগুলো সবগুলোকে একসাথে করে মুসলিম জগৎকেও একত্রিত করা, যাতে বিভাজনগুলো আছে তো মুসলিম দেশগুলোর মধ্যে সেগুলো যাতে না চোখে পড়ে। আপনি যেভাবে বলছিলেন আসলে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ ধরা হয় কাতারকে, এবং এই যে আসলে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি কিংবা পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে আসলে অন্তর্বর্তী সরকারকে নিয়ে যেমন আলোচনা আছে তেমন বেশ কিছু সমালোচনাও আমাদের দেশেই আছে। সেক্ষেত্রে যখন আমরা এই পূর্ণ সমর্থন পেয়েছি কাতারের মতন একটি রাষ্ট্রের কাছে, সেটি আসলে এই সমালোচনাকে অনেকটা কমিয়ে দেবে কিনা? সমালোচনা তো আমাদের ভিতরের সমালোচনাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাইরের সমালোচনা তো খুব একটা বিশেষ হচ্ছে না। কারণ ওই যে বললেন যে প্রফেসর ইউনূসকে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তাকে সবাই চেনে, বিশ্বজুড়ে সবাই চেনে, বরঞ্চ আমরাই চিনতাম না, অনেকেই চিনত না, সেই জায়গায় বিশ্ব চেনে। তো সুতরাং সেখানে সমালোচনা হওয়ার খুব বেশি স্কোপ আমি দেখি না। আর যেই সমালোচনা হবে সেটা বাংলাদেশে হবে, সেটা হচ্ছে অহরহ হচ্ছে, অনবরত হচ্ছে, রাজনৈতিক দলগুলো করছে, সেটাও চলেই আসছে, সেটার জন্য কোনো বিষয় না। কিন্তু ওনার যে স্বীকৃতি দরকার, রাজনৈতিক স্বীকৃতি ওনার দরকার নেই। ওনার দরকার হলো যে উনি যে সরকার করেছেন সেটা মানে যে সরকারের প্রধান হিসাবে গেছেন, সেই সরকারটা যতদিন প্রয়োজন ততদিন যেন স্থিতিশীল থাকে, সেই জন্য ওনার বন্ধু অর্জন দরকার। সেটা আমার মনে হয় সাকসেসফুলি করেছেন কাতারের ক্ষেত্রে। যে স্থিতিশীলতার কথা আমরা বলছি মুন্সি ফয়েজ আহমদ, সেই স্থিতিশীলতার জন্য আসলে সবচাইতে বেশি আমাদের এই মুহূর্তে যেটি প্রয়োজন, পুরো বাংলাদেশ আসলে যেটি মনে করছে সেটি হচ্ছে সংস্কার, এবং বাংলাদেশের সেই প্রয়োজনীয় সংস্কারেও কাতার সব রকমের সহযোগিতা করবে। কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই কথাটিও উঠে এসেছে, তারা সেই আশ্বাস জানিয়েছেন আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে। সেটি আসলে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে বাংলাদেশে? এই যে আমাদের যেসব সংস্কারের কথা, এগুলো তো সব আমাদের অভ্যন্তরীণ বিষয়ের সংস্কার। এখানে কাতার কতটুকু ভূমিকা রাখতে পারবে, তাদের সমর্থন এখানে কতটুকু গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। সুতরাং আমি ওইটাতে খুব দিচ্ছি না। এবং প্রথম কথাটা হলো যে এটা একটা এনজিওর একটা সামিট ছিল, সেই সামিটে উনি গেছেন, এবং উনি বোধহয় সম্ভবত একমাত্র সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যেখানে উনি গেছেন। সম্ভবত ওনার যে একটা বিশাল আছে, জ্ঞানের ভাণ্ডার উনি, সেই কারণে তাকে এই বিশেষ করে এই ধরনের বিষয়গুলোতে, যে যেমন নন ট্র্যাডিশনাল অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজকে একখানে করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেই যে প্রশ্নটা এসছে, সেইটা এই ব্যাপারে ওনার যে কাজ, এই যে আমাদের যেখানে আমরা ইয়ের কথা বলি, কি বলে, মাইক্রো ক্রেডিট কথা বলি, গ্রামীণ ব্যাংকের কথা বলি, এইসব কাজ কিন্তু ওই ধরনের একটা উদ্যোগ ছিল, ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনালকে একসাথে করার ব্যবস্থা। তো তাছাড়া উনি যেসব কথা বলেন, সোশ্যাল মার্কেট, সোশ্যাল বিজনেস, তো এইগুলো যে বলেন, তো সেইগুলো কিন্তু অনেকে এগুলো খেয়াল করে শোনে, তো সেই সব হয়তো তারা শুনতে চেয়েছেন, সেই জন্য তাকে দাওয়াত করে নিয়ে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু এটা দ্বিপাক্ষিক ছিল না সত্যিকার অর্থে সফর, কিন্তু তারপরে দ্বিপাক্ষিক কিছু বিষয় হয়েছে যেগুলো নিশ্চিতভাবে সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এখন একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বর্তমান সরকারের আসল কাজটা হচ্ছে যে একটা আমরা যে ব্যবস্থাকে দূর করে দিতে চেষ্টা করেছি, যেটাকে নিন্দা করছি, সেটার থেকে সরে আসে নতুন ব্যবস্থা করতে হবে। তো সেটার জন্যে আমরা যতদিন পর্যন্ত না মানুষের, যেমন একটা উত্থান হয়েছে না, গণ অভ্যুত্থান বলছি আমরা, সেই গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে মানুষের কাছ থেকে তাদের মতামত জানবার একটা ব্যবস্থা থাকা খুব জরুরি বলে আমি মনে করি। কিন্তু সেই দিকে আমরা কিন্তু আগাচ্ছি না। সেটা হলো একটা ইলেকশনের মাধ্যমে বা একটা কোনো রকমের গণভোট বা কিছু একটা দিয়ে। এর আগে কিন্তু এরকম হয়েছে, যখন একটা কোনো রকমের বড় রকমের অভ্যুত্থান হয়েছে, তারপরে তাড়াতাড়ি একটা ইলেকশন বা একটা গণভোট একটা কিছু হয়েছে, যাতে মানুষ কি চায় সেটা বুঝবার একটা সুযোগ হয়। সেই রকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না। সেদিকে তাকানোর দরকার আছে এই সরকারের। আর তাছাড়া নতুন একটা তো বিশৃঙ্খলা, মানে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেখান থেকে একটা স্থিতিশীলতা তো তৈরি করতে হবে। তো সেইটা না আসা পর্যন্ত তো আমরা খুব বেশি এগিয়েছি এটা বলা যায় না। আর বিদেশের আমাদের যারা বন্ধুরা আছেন, তারা সৌজন্যমূলকভাবে অনেক কিছু কথা বলবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকারের নামের সাথে আছে অন্তর্বর্তী সরকার, ততদিন তারা আমাদের সাথে যে ব্যবহারটা করবেন সেটা কিন্তু একটা স্থায়ী সরকার আসলে যে ব্যবহার করতেন একরকম হবে না। সেটা এক্সপেক্ট করাটা ঠিক না। কিছু জিনিস নিশ্চয়ই করা যায়, যেমন এই যে চুক্তিটা হয়েছে, নবায়ন করা হয়েছে, এটা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন কিছু দীর্ঘস্থায়ী কিছু দীর্ঘমেয়াদী কোনো কিছু নতুনভাবে করার সেরকম সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা, আর তাছাড়া কাতার, ঠিক আছে, আমাদের এখন সবচেয়ে বেশি দরকার একটা হলো যে অভ্যন্তরীণ
বিষয়গুলোকে একটা ভালো অবস্থানে নিয়ে আসা, স্থিতিশীল অবস্থানে, এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি যেসব দেশগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ কারা, সহযোগিতার দিকে যদি দেখি আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, ইউরোপের সব দেশগুলো, সিঙ্গাপুর, তো এদের সাথে সম্পর্কটা যত বেশি আমরা এগিয়ে নিতে পারবো তত আমাদের জন্য লাভ। কাতার সেখানে কিন্তু বেশ দ্বিতীয় বা তৃতীয় সারির গুরুত্ব পেতে পারে, তো আমি সেইভাবে দেখছি। আর তাছাড়া বলা হচ্ছে যে মুসলিম বিশ্বে আমাদের আবেদনটাকে আমাদের নতুন সরকারের যে একটা গ্রহণযোগ্যতা সেটা বাড়িয়ে নেওয়ার জন্য কাতারের সফর খুব একটা কাজে দেবে এরকম মনে করা হচ্ছে। কিছু কাজ যে একেবারে হবে না হয়তো তা নয়, কিন্তু কাতার নিজেই তো মুসলিম বিশ্বে বা বিশেষ করে ওই অঞ্চলে গালফ এলাকায় একঘরে হয়েছিল কয়েকদিন আগে পর্যন্ত। কাতারকেই তো বিশ্বাস করে না ওখানকার অন্য রাষ্ট্রগুলো। কাতার কিন্তু অনেক দিক থেকে সাকসেসফুল, কিন্তু তাকে বিশ্বাস করে না ওনারা। সে সাকসেসফুল কীভাবে? সে হলো যে মধ্যস্থতা করছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ, তো কিন্তু এখন যে মধ্যস্থতা করার কারণেও হয়তো অন্যান্য দেশগুলো তাকে খুব ভালো চোখে দেখছে না, এরকম নানান কারণ আছে। কিন্তু এটা তো সত্যি, এটা তো আমরা কেউ করতে পারি না যে কয়েকদিন আগে পর্যন্ত তাদেরকে একঘরে করে ফেলা হয়েছে। এরপর আসলে নানানভাবে নিঃসন্দেহে বাংলাদেশ কূটনৈতিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং সেখানে এটা আমি ওইভাবে দেখছি না। আমরা চেষ্টা করে এটা করেছি সেটাও না, একটা সুযোগ আসছে সেটা গ্রহণ করা হয়েছে, আমি সেটা সেইভাবে দেখছি। এবং সেই সুযোগে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন, এবং সেই লক্ষ্যে তিনি আর্থিক বিনিয়োগ সহযোগিতাও চেয়েছেন কাতারের কাছে। সেই সহযোগিতা আসলে আমাদের কতখানি কাজে লাগবে, আমি এই প্রশ্ন উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 পাথেপতিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 পাথেপতিত রাজকাহনে। নাসিম ফেরদৌস, প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ সহযোগিতা চেয়েছে কাতারের কাছে, এবং কাতার সেখানে বেশ সম্মতি প্রকাশ করেছে। কতখানি কাজে দিবে এই সম্মতি আমাদের? দেখুন, এই যেটা মুন্সি ফয়েজ আহমেদ একটু আগে বললেন, কাতার একটি নিজেই একটা ছোট্ট দেশ, কতখানি তার সমর্থন করার সামর্থ্য আছে, সে সামর্থ্য আছে সেটাও দেখতে হবে। রিচ, হ্যাঁ, অনেক টাকা কড়ি আছে, কিন্তু তার জন্য সেটা সে বাইরে কতখানি প্রয়োগ করতে পারবে, তার কতখানি জোর আছে, এগুলোর প্রশ্ন রয়ে গেছে। সুতরাং ওইখানে খুব যে একটা পরিবর্তন আসবে আমাদের সম্পর্কে, যেটা অলরেডি আছে সেই সম্পর্কের বাইরে যে আর কিছু নতুন কিছু গড়ে উঠবে, এটা আমার মনে হয় না। কাতারও একটা স্বাধীন দেশ, সুতরাং তারা যেভাবে তারা যেরকম তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছে সেভাবেই করবে। ওয়েট করবে, দেখবে এখানে কোথাও কোনো ইলেক্টেড নতুন গভর্নমেন্ট আসে কিনা, তার সাথে তাদের কি সম্পর্ক হবে, কে আসবে না আসবে সেটা প্রথম কথা, তারপরে কি সম্পর্ক হবে না হবে সেটা পরবর্তী বিষয়। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের তো আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে খুব একটা কাজ করার নেই। তাদের মূল কাজ হলো দেশের ভিতরে যা করবে সেটা দেশে করবে। ইলেকশন দেন, সংস্কার বলেন, আমাদের চরিত্র বদলানোর কথা বলেন, যাই বলেন না কেন সেটা সব দেশের ভিতরে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলে বাংলাদেশের কিংবা সবার এক ধরনের প্রত্যাশা আছে, এবং সেটি অনেক উচ্চ প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গাটি কি আসলে এই ধরনের সম্পর্কতে কাজে লাগছে? না, সেই প্রত্যাশাটা অন্য ব্যাপারে থাকতে পারে। হি ইজ এ ওয়েল নোন ইকোনমিস্ট, হি ইজ এ নোবেল প্রাইজ উইনার, কিন্তু আপনার এক্সপেকটেশনটা ওই ইয়েতে থাকতে হবে। তো এক্সপেকটেশনেরও কম্পার্টমেন্টালাইজেশন হয়। আপনি এখন ওনাকে যদি আশা করেন যে উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট হয়ে যাবেন, উনি রাতারাতি তা হবেন না। হি ইজ অ্যান ইকোনমিস্ট, উনি ইকোনমিস্টেই সবচেয়ে বড় ইয়েটা, ওনার অবস্থানটা সবচেয়ে বড়। সুতরাং সেখানে উনি অনেক অবদান রাখছেন, এবং হ্যাঁ, আমাদের অনেক কিছু স্থিতিশীল হয়েছে, ব্যাংকিং সেক্টর স্থিতিশীল হয়েছে, যেটা নিয়ে আমাদের খুব আশঙ্কা ছিল। আর অনেক বিষয় আছে যেগুলোতে উনি ভালো করছেন, কিন্তু সেইগুলো তো এই ইয়েতে আসে না, এই ক্যালকুলেশনে আসে না। ওনার মেয়ের হলো অভ্যন্তরীণ কাজগুলো করা, এইটাই ওনাকে কনসেন্ট্রেট করতে হবে। আর ওইগুলো হলো যেটা তো বায়োলেটারাল ভিজিট না, এবং আজ পর্যন্ত কেউ কোনো অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কখনো বায়োলেটারাল ভিজিটের জন্য দাওয়াত দিয়েছে এমনও আমি দেখিনি কখনো, অন্তত আমার কূটনীতিক জীবনে দেখিনি। তো সুতরাং সেটা এক্সপেকটেশনটাই হাই আমাদের, খামাখা। এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই আমি, বায়োলেটারাল ভিজিটের জন্য দাওয়াত দেয় না একদম, সেটা ঠিক ওইভাবে বলবো না আমি, আপনার সাথে একটু অ্যাড করি। সেটা এই যে চীনে গেলেন, যে সেখানেও অন্য একটা প্রোগ্রাম ছিল, পোয়া ফোরামে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেখানে যেতে
যাতে যাওয়ার ব্যাপারে উৎসাহিত হন, সেই জন্য তাকে আবার একটা বাইল্যাটারাল ভিজিটেও ওইখানে বলা হয়েছে যে প্রথম অংশটা হবে এই কনফারেন্সের জন্য, দ্বিতীয় অংশটা পেইচিংয়ে বাইল্যাটারাল আলাপ আলোচনা সব কিছু হবে। যদি আপনি আমাকে 1 মিনিট অ্যাড করতে দেন এর সাথে, সেটা হয়েছে বিকজ চীনের অর্থনৈতিক মানে বিজনেস ইন্টারেস্ট আছে বাংলাদেশে, এবং সেই জন্যই চীন ওটাকে ইউটিলাইজ করেছে। ওই সেটা দুই পক্ষের জন্যই উপযোগী হয়েছে, কিন্তু ওনার উপস্থিতিতেই ইউটিলাইজ হয়েছে ওই কারণে। এই যে আসলে আমরা দুটো পক্ষের উপকারের কথা বলছি, মুন্সি ফয়েজ আহমেদ আপনি যে কথা বলছেন সেটা সূত্র ধরে আমি বলতে চাই, কাতারের কিন্তু বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেটি আসলে বাংলাদেশের বিনিয়োগ খাতে কোনো বড় কোনো প্রভাব রাখতে যাচ্ছে কিনা? একটু আগে আমাদের যে সহ আলোচক নাসিম ফেরদৌস যেটা বলছিলেন যে কাতার একটা ধনী দেশ, কিন্তু কতটুকু তারা বিদেশে বিনিয়োগ করবে, ওখানে আরও অনেক ধনী দেশ আশেপাশে আরও আছে, সেইটা একটা ব্যাপার, কতটুকু করে। কিন্তু যে কোনো বিনিয়োগ আমাদের দেশে করলে সেটা আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। এখন তো আমাদের বিনিয়োগের প্রয়োজন, অনেক ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন। তো সুতরাং সেটা, তারপরে যেমন যেটা ইয়ের কথা হলো যে আমাদের এলএনজি না এলএনজির একটা নবায়ন করা হচ্ছে, তো সেগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক কাজে লাগবে। কিন্তু ওইটাই মানে খালি ওইটার জন্য যদি আমরা মনে করি যে এই সফরটা বিরাট গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা মনে করাটা আমি মনে করি যেটা হলো যে এটা হয়তো অন্যভাবে না, এটা আমি একটু অ্যাড করি যে উনি না গেলেও হয়তো এটা হতো। সেইটা আমাদের বুঝতে হবে যে ওনার প্রয়োজন দেশে বেশি, দেশে কীভাবে দেশের নেতৃত্ব দিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন একটা লক্ষ্যের দিকে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কিছু করছেন যেটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, সেই জন্য তো সমস্যা হচ্ছে। মানুষ সেই জন্য চিন্তিত, মানুষ সেই জন্য অস্থির। তো সেই অস্থিরতা দূর করতে হবে, স্থিতিশীলতা আনতে হবে দেশে। একেবারে অন্তর্বর্তী সরকার থাকাকালীন পুরোপুরি স্থিতিশীল তো হবে না যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী নাম আছে, সুতরাং সেখান থেকে সরে যাওয়া যায় কীভাবে সেই ব্যবস্থাটাও করতে হবে। তো সেইগুলো দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন। বিদেশে একেবারে যাবেন না সেটা নয়, কিন্তু খুব বেছে বেছে যাওয়া উচিত। খালি একজন ডাকলো আর চলে গেলাম সাথে সাথে, আর তারপরে কয়েকদিন কতগুলো নিউজ হলো, তারপরে আবার সেই নিউজগুলো নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা হতে থাকলো। হচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি। যেসব একটা ব্যাংকক সফরে গেলেন, সেখান থেকে ফিরে আসলে উনি যেসব বক্তব্য দিলেন সেগুলো নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। তাতে তো সত্যিকার কি লাভ হয়েছে আমাদের বোঝা মুশকিল। তো আমার মনে হয় একটু সতর্কতার সাথে এই ভ্রমণগুলো করা উচিত, এবং উনি নিজে বেশি না যে ওরা আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তাকে দরকার হলে পাঠান যেখানে যেখানে দরকার, বা অন্যান্য সচিবরাও যেতে পারে। অনেক কাজে আছে যে অন্য লেভেলে করা যায়, সব ক্ষেত্রে ওনাকে যেতে হবে, এবং যেয়ে তারপরে ফিরে এসে সেটার হিসাব মেলাতে পারি না আমরা, তখন খুব মুশকিল হয়ে যায়। সব এই ধরনের সফরে আমরা দেখি কোনো একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়। মাসুদ করিম, এলএনজি চুক্তির বিষয়টি আজকের এই আলোচনায় এতক্ষণ অনেকবার উঠে এসেছে। সেই চুক্তি নবায়নে সম্মত হয়েছে কাতার, সেটি আসলে বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি বলে মনে করেন কি? অবশ্যই, এটা তো খুবই পজিটিভ। তবে আমি এটা বলবো যে এটা একটা রুটিন কাজ। এলএনজির চুক্তি কিন্তু আমাদের সঙ্গে কাতারের ছিল, কিন্তু ওনারা কিছু বকেয়া পাওনা ছিল আমাদের কাছে, সেই পাওনাটার জন্য হয়তো একটু আনসার্টেনিটি ছিল যে এটা আবার তারা রিনিউ করতে রাজি, এবং তো এই পাওনা কিন্তু আজকে ওনারা বাংলাদেশ গভর্নমেন্ট পরিশোধ করে দিয়েছে, এবং পরিশোধ করা মোটামুটি এনশিওর করার পরে এটা রিনিউ হয়েছে। এলএনজি ছাড়া তো চলা যাবে না। একটা দেশের উন্নতি যদি করতে হন, এই দেশে যদি শিল্প কারখানা চালাইতে হয়, তাহলে আমরা তো গ্যাস কতটা আমরা যে আমাদের দেশের যে চাহিদা গ্যাস, সেই গ্যাসের 40% আমরা নিজেরা উৎপাদন করতে পারি না, আমাদের ইম্পোর্ট করতে হয়। আমাদের তো কোনো পাইপলাইন নাই যে পাইপলাইন দিয়ে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবো। এলএনজি আকারেই আমাদের দেশে গ্যাসটা আছে, এবং এটা যদি আমরা কার্ব মার্কেট থেকে বা খোলা বাজার থেকে কিনি অনেক খরচ পড়বে। কখনো বেড়ে যায় গ্যাসের দাম, কখনো কমে যায়, সেটা আনস্টেবিলিটি থাকে। যদি আমাদের একটা চুক্তি থাকে তো ক্রাইসিসের সময় এই দামেই তারা সাপ্লাই দিবে গ্যাসটা। এবং কাতার অলওয়েজ আমাদের দেশের এই পার্টনারশিপটা তারা আমাদের সঙ্গে করে থাকে, এবং আমি বলবো সেই দিক থেকে যা আমাদের অগ্রগতি, উন্নতি এবং আমাদের এক অর্থে স্থিতিশীলতাও, যেহেতু মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে শিল্প কারখানার কারণে, সেখানে গ্যাসের সাপ্লাইটা স্মুথ রাখার জন্যে এটা একেবারে এসেনশিয়াল জিনিস। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা তো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আরেকটা হলো যে উনি যে এখানে গেলেন, ওখানে যাওয়াটাও অবশ্যই পজিটিভ। আমি বলবো আপনি যেটা অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ বললেন যে
বিনিয়োগকারীদের ওখানে কাতারি বিনিয়োগকারী অতটা না, কিন্তু কাতার ছাড়াও এই যে ওনারা যে অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও কিন্তু এখানে ছিলেন, এবং যারা বিভিন্ন দেশ থেকে প্রভাবশালী লোকজন এসেছেন তারাও ছিলেন। এবং বিনিয়োগ ছাড়াও ওখানে যারা চ্যারিটি বিভিন্ন গ্রুপের সাথে উনি বৈঠক করেছেন, যারা হয়তো এমনি সাহায্য করে, অনেক ফাউন্ডেশনের সাথে উনি মিটিং করেছেন। রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন, এবং এটা উনি তো ওআইসির মাধ্যমে করার জন্য। কিন্তু আমার কথা হলো যে আলোচনাই যথেষ্ট না, রেজাল্ট যদি না পাওয়া যায়। এখন পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার এবং এই সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে, কিন্তু একটি রোহিঙ্গাও কিন্তু এই জায়গাটাতে আমি একটু মুশফিক আহসান আপনার কাছেও জানতে চাই ছোট করে, এই যে রোহিঙ্গা ইস্যুতে বারবার আসলে নানানভাবে কূটনৈতিক চেষ্টা করা হচ্ছে, সেখানে এই কাতার সফর আসলে কোনোভাবে এই রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? ওই যে একটা কথা হলো যে কি বলে, ওআইসির মাধ্যমে আমরা তো উদ্যোগ নিয়েছি আগে থেকেই, সেই উদ্যোগটাকে আরও জোরদার করা যায় কিনা সেখানে কাতার নিশ্চয়ই ভূমিকা রাখতে পারে। সুতরাং সেই হিসেবে এটার একটা গুরুত্ব আছে। আর তাছাড়া যেই এই যে আর্থানা যে ইয়েটাতে উনি গিয়েছেন, সেখানে নানান বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, খালি একটা বিষয় তো না। তো সেখানে ওই যে বিভিন্ন যেসব জনগোষ্ঠী নানানভাবে বঞ্চিত হচ্ছে তাদের কিভাবে উন্নতি করা যায় বা তাদের কিভাবে অবস্থা ফেরানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। তো সেইখানে এটা আলোচনা হওয়াটা খুব খারাপ বিষয় না, এটা ভালো। কিন্তু এই কথা হলো যে রোহিঙ্গা বিষয়ে যেমন করা হচ্ছে, বলা হচ্ছে যে কয়েকদিন আগে একটা বড় উদ্যোগ মনে হয়েছিল যে ব্যাংককে যে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে, মিয়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের দেখা হয়েছে, কথা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা, 8 লাখের নাম বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে 1,80,000 তারা অলরেডি অ্যাপ্রুভ করেছে, তাদেরকে ফেরত নিয়ে যাবে বলে। আর তাছাড়া আরও 70,000 প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, কিন্তু এটা খালি ওইটা দিয়ে তো এখন আর হবে না। এখন তো আরাকান তো জান্টার দখলে নাই। সুতরাং এখন কিছু করতে হলে আরাকান আর্মি সাথেও একটা সমঝোতায় আসতে হবে, না হলে তো ওখানে আমরা রোহিঙ্গাদের পাঠাতে পারবো না বা রোহিঙ্গারা যাবেও না। সুতরাং এইটা এই যে কথাটা আসছে, এটাও তো একটা পুরনো জিনিসের ধরে এসছে। তারপরেও এটার থেকে আমরা খুব আশাবাদী হওয়ার মতন কিছু ঘটে নাই, যদিও এটাকে ওইভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপরে আসলে আমরা চেষ্টা করি কূটনৈতিকভাবে সফলতা অর্জন করতে। এবং এই মুহূর্তে আসলে আমরা যখন কাতার নিয়ে কথা বলছি, আপনারা সবাই বলছিলেন যে শুধু আসলে কাতার নয়, বাংলাদেশে যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথেও সম্পর্ক উন্নয়ন কিভাবে করা যায় সেখানেও আমাদের অনেক বেশি নজর দিতে হবে। সেই জায়গাটিতে আমি একটু আসতে চাই, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের সম্পর্কে যে উত্তেজনা চলছে, সেটি আসলে বাংলাদেশের সাথে এই দুটো রাষ্ট্রের একটি সম্পর্কের এক ধরনের টানাপোড়েন আবারও আমরা দেখতে যাচ্ছি কিনা, সেরকম কোনো সম্ভাবনা সামনে আছে কিনা, কিংবা এই যে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেটি আসলে কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে। এই জায়গাটিতে আমরা আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিকত রাজকাহনে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিকত রাজকাহন দেখছেন। মাসুদ করিম, ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা চলছে এই মুহূর্তে, সেটি নিয়ে আমরা চিন্তা করছিলাম আসলে এই যে উত্তেজনা সৃষ্টি হলো নতুন করে, এবং সেখানে পাল্টাপাল্টি নানান রকমের পদক্ষেপ ইতিমধ্যে আমরা নিতে দেখেছি। এবং আপনারা সবাই বলছিলেন আসলে বাংলাদেশকে বা কোনো দেশের স্বার্থ যখন আমরা চিন্তা করি, সেই দেশগুলোর পার্শ্ববর্তী বা প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের অবস্থানও খুব বেশ গুরুত্বপূর্ণ। কি মনে করছেন, ভারত পাকিস্তানের এই যে উত্তেজনাকর পরিস্থিতি, সেটি আসলে বাংলাদেশের নতুনভাবে নতুন কোনো প্রভাব ফেলতে যাচ্ছে কিনা? অবশ্যই প্রভাব ফেলবে। একটা হলো যে আমাদের যে অবস্থানের কথা, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন যে এখানে যে টেরোরিজম হয়েছে সেটা নিন্দা জানিয়েছেন, এবং এটার ব্যাপারে আমরা অবশ্যই যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশ নিন্দা করে, এবং ইমিডিয়েটলি বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে সেই নিন্দা কথা প্রাইম মিনিস্টার মোদিকে বলে দেওয়া হয়েছে, এবং সেটা আমরা নিন্দা করি। এবং এটা ঠিক যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা কোনো দেশের সীমানার মধ্যে থাকে না। যদিও ওখানে কাশ্মীরে মানে ইন্ডিয়ান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটার সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক অলরেডি এফেক্টেড হয়েছে। এবং আমাদের দেশে যে রোববারে আসার কথা ছিল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক দার, যিনি ফরেন মিনিস্টার দেশটির, উনি সেই সফর পোস্টপোন করেছেন, এবং উনি বলেছেন যে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটা তো বোঝাই যাচ্ছে যে ওখানকার যে উত্তেজনা ড্রামাটিক্যালি পরিস্থিতি রেটরিক হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, সেই পরিস্থিতিতে উনি এটা বাতিল করেছেন। আমি যেটা বলবো যে এই পরিস্থিতিটা আমাদের জন্য উদ্বেগের কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে যদি উত্তেজনা চলতে থাকে, তাহলে এই উত্তেজনার প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রভাব আমাদের উপরে পড়বে। আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে এই ধরনের উত্তেজনাটা স্থিমিত হওয়া যেমন একই সঙ্গে দরকার,
একই সঙ্গে দেশগুলির মধ্যে কোঅপারেশনটাও দরকার, কারণ কোঅপারেশনটা দরকার টু কার্বিং দ্য টেরোরিজম। আমি মনে করি যে পাকিস্তানের উচিত উদারভাবে সহায়তা করা যদি ইন্ডিয়া এই টেরোরিস্টকে ধরার ব্যাপারে বা এটাকে কার্ভ করার চেষ্টা করে। আর সেকেন্ড হলো যে একটা রিজনাল যে কোঅপারেশনগুলি ছিল, যেমন অলরেডি ইন্দাস ওয়াটার শেয়ারিং ট্রিটি ইন্ডিয়ার থেকে মানে সিন্ধু নদীর উপরে যে চুক্তিটা আছে এটা তারা বাতিল করেছে। এই ইন্দাস এগ্রিমেন্টটা কিন্তু আমাদের গ্যাঞ্জিস এগ্রিমেন্টের মতো না, এটা অনেক বিশাল এগ্রিমেন্ট, 60 সালে স্বাক্ষরিত হয়েছে, এর কোনো মেয়াদ নাই। আমাদের তো 30 বছর মেয়াদ আছে, গ্যাঞ্জিস এগ্রিমেন্ট 26 সালে শেষ হয়ে যাবে, আবার রিনিউ করতে হবে, কিন্তু ওইটা রিনিউর কোনো প্রভিশনও নাই। কিন্তু সেই চুক্তিটা বাতিল হয়ে যাওয়াটা ওয়াটার রিসোর্সের মধ্যে একটা সমস্যা হয়েছে। ইন রিটেলিয়েশন আজকে পাকিস্তান তারা ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। তাইলে ইন্ট্রা রিজিওনাল ব্যবসা যদি দুই দেশের মধ্যে এটা হচ্ছে প্রভাব পড়তে যাচ্ছে। আর যদি সামরিক উত্তেজনা হয়, যদি এখানে দুইটা নিউক্লিয়ার কান্ট্রি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায়, তাহলে আমরাও বেঁচে থাকবো না। সুতরাং পুরো ব্যাপারটাই আমরা উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। নাসিম ফেরদৌস, এই যে আসলে উদ্বিগ্নতার কথা বলছেন, একই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তার সফর স্থগিত করা হয়েছে এবং সেটি বলা হচ্ছে যে ভারত পাকিস্তানের অপ্রত্যাশিত যে পরিস্থিতি সেই কারণ দর্শানো হয়েছে। উত্তেজনা তুঙ্গে এই মুহূর্তে ভারত পাকিস্তানের এবং হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্তে খুঁজবে যখন বলছে দিল্লি। একই সময় বাণিজ্য আকাশসীমা বন্ধ সহ ইসলামাবাদ একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তার মানে সামনে পরিস্থিতি কি হতে যাচ্ছে? না, এটা তো সামনের পরিস্থিতি যে খারাপের দিকে যাবে এটা তো বোঝাই যাচ্ছে। পাকিস্তান ভারতের সম্পর্ক মাঝে মধ্যে এরকম টানাপোড়েনের মধ্যে পড়েছে। কার্গিল যুদ্ধের পরেও এরকম ঘটনা ঘটেছিল, অনেক সময় লেগেছে সেখান থেকে বেরিয়ে আসতে। তারও আগে যদি যাই তাহলে সার্ক সামিট হওয়ার কথা ছিল, 7ম সার্ক সামিট এখানে 93 সনে, 93-94 এরকম সময়, সেইখানে বাবরি মসজিদ ভেঙে যাওয়ায় সেখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এটা ঢাকায় তারা আসার একদিন আগের ঘটনা। তো এইটা একটা বিরূপ প্রভাব তো পড়বেই, পুরো রিজনে বিরূপ প্রভাব পড়বে, শুধু বাংলাদেশ পাকিস্তান ভারতের না। তবে একই সাথে আমার বলতে হবে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এখন আসার দরকার কি ছিল? কারণ ওই যে আমি বললাম যে রাজনৈতিক সরকার যখন না আসবে, এইগুলো চুক্তি টুক্তি এবং সমঝোতা কিছুই আসলে কার্যকর হবে না। যখনই রাজনৈতিক সরকার আসবে সে এসে কিন্তু সব চুক্তি বাতিল করতে পারবে। আপনি কোনোভাবেই কোনো আইন করেই একটা কেয়ারটেকার গভর্নমেন্টের করা কোনো ধরনের পরিবর্তন আনলেস রাজনৈতিক দলের বাইন থাকে। যেমন এখন আপনি দেখেন এই ইলেকশনের যে রিফর্মস কমিশনগুলো বা কনস্টিটিউশনের, এগুলোতে একমত এখনও হতে পারেনি। একমত না হলে ইলেকশন দেওয়া যাচ্ছে না, মোটামুটি এই তো দাঁড়াচ্ছে। তার মানে রাজনৈতিক দলের অ্যাপ্রুভালটা এইসব ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। সুতরাং পাকিস্তানের সাথে সম্পর্ক যদি আমাদের খুব আহামরি ভালো কখনো ছিল না, কিন্তু খারাপ থেকে উতরে আমরা ভালোর দিকে যাচ্ছিলাম, সেটা এখন করার কিছু ছিল না। এটাকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল যে রাজনৈতিক দল আসুক, তারা ডিসাইড করুক পাকিস্তানের সাথে সম্পর্ক কি করবে। তার মানে এখন আপনি যে সম্পর্কের কথা বলছেন, যে সমীকরণ আমরা ঠিক দাঁড়িয়েছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশের যে সম্পর্কের সমীকরণ, সেই সমীকরণ আসলে এই ভারত পাকিস্তানের এই যে নতুন করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতি, সেখানে নতুনভাবে আমরা অন্য কোনো সমীকরণ দেখতে পারি কি? না, এখানে সমীকরণ মানে বাংলাদেশের কোনো নতুন সমীকরণের তো প্রয়োজন নেই, যেখানে আছে সেখানেই থাকবে। সেই পাকিস্তানের সাথে আলাদা একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, মোটামুটি ভালো সম্পর্ক, সেটা থাকবে। কিন্তু অনেক কিছু ওনারা মানে সম্প্রতিকালে করেছেন, যেমন চিন্তাভাবনা করেছেন যে এর কানেকশন করবেন দুটো দেশের মধ্যে। কোনো ডাইরেক্ট ফ্লাইট কিন্তু পাকিস্তান বাংলাদেশের মধ্যে নাই এখনও, বহু বছর থেকে নাই। তারপরে ব্যবসার ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায় ওনারা অনেক কিছু করবেন, কিন্তু সেগুলো ওই যে কথাটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক সরকার ছাড়া এগুলো করা খুব কঠিন হবে। অন্য দেশগুলা বিশ্বের আরও তো 100 কতটা দেশ রয়ে গেল, 97টা দেশ বোধহয় রয়ে গেল। 200-র মধ্যে এই 3টাকে যদি আপনি বাদ দেন, 197 দেশটা কি সবগুলা কি অন্তর্বর্তী সরকারের সাথে সব এগ্রিমেন্ট অ্যাপ্রুভ করবে, মানে গ্রহণযোগ্য হবে তাদের কাছে, বা তারাই কি এগিয়ে এসে নতুন করে কিছু করবে কিনা? আনলেস এই সরকার যদি 5 বছরের জন্য, এর সাথে যখন এসেছিল 9 বছরের জন্য থেকেছেন, তো আস্তে আস্তে আমরা
মানে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ওই রকম গড়ে উঠেছে। এটা সময় সাপেক্ষ। এনারা যদি 5 বছর থাকেন তাহলে এই সময়ের মধ্যে যদি জানা থাকে সবার যে হ্যাঁ ওনারা 5 বছর থাকবে, স্টেবিলিটিটা প্রয়োজন। স্টেবিলিটিটা প্রয়োজন। মুন্সি ফয়েজ আহমেদ, 5 আগস্টের পরে আমরা দেখেছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন, এবং সেখান থেকে আসলে উত্তরণের উপায়ও আমরা নানানভাবে খোঁজার চেষ্টা করেছি। দুই দেশের পক্ষ থেকেও আসলে সেই চেষ্টা করা হয়েছে। নতুন করে আসলে যে উত্তেজনা আমরা দেখছি সেটি আসলে সেই টানাপোড়েন খানিকটা বাড়িয়ে দিতে পারে কিনা, সেই সন্দেহ আমাদের মনে যাচ্ছে কি? দৃষ্টিটাতে কিছুটা হলো অন্যদিকে সরে যাচ্ছে, তাই না? এখন এক সময় শুধুই ছিল যে বাংলাদেশ ভারত সম্পর্ক কীভাবে আমরা ঠিকঠাক করব দুই পক্ষ। এখন ভারতের আবার চিন্তা অন্যদিকে বেশি, তাদের দৃষ্টিটা এখানে কম এখন। তো তার ফলে সেটা কিছুটা বাধাগ্রস্ত হতেই পারে, কিন্তু আমাদের ছেড়ে দিলে চলবে না, সেইটা হলো বড় কথা। আমাদের প্রধান উপদেষ্টা একটি কথা বলেছিলেন বিবিসির সাথে সাক্ষাৎকারে, বেশ কয়েকদিন হয়ে গেল, যে তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কেমন এখন। উনি বলেছেন খুব ভালো। আমরা সবাই জানি যে মোটেই ভালো না, কিন্তু উনি বলেছেন খুব ভালো, এবং সেটা উনি একটা সার্কাজম করে বলেছেন। এবং তারপরে যে কথাটা বলেছেন সেইটা হচ্ছে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের যে পরস্পরের অবস্থান, ভৌগোলিক অবস্থানের কথাটা তিনি বুঝিয়েছেন, সেই অবস্থানের কারণে এই দুই দেশ পরস্পরের সাথে ভালো সম্পর্ক দুই দেশের জন্যই প্রয়োজন, ভারতেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। তো সেই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা খুব বেশি দূর এদিক ওদিক চলে যাব না, আমরা ওইখানে ফিরে আসব। উনি আরেকটি কথা বলেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সব দেশের সাথে আমরা ভালো সম্পর্ক গড়ব সমতা এবং মর্যাদার ভিত্তিতে। তো এই জিনিসগুলো যদি ঠিক রেখে আমরা আগানোর চেষ্টা করি, এবং এখানে ওই একজনকে দিয়ে আরেকজনকে রিপ্লেস করার কথা চিন্তা না করি, একজনকে দিয়ে আরেকজনকে প্রতিস্থাপন করার কথা যদি চিন্তা না করি, সবার সাথে আলাদা আলাদা করে এই যেই মূল্যবোধ, যেই এগুলোর কথা বললাম, মূল্যবোধের কথা বললাম, সেগুলোর ভিত্তিতে যদি আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে চেষ্টা করি, তাহলে আর সিরিয়াসলি যদি চেষ্টা করি, আমাদের মনের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে হবে না, সিরিয়াসলি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা সম্পর্কটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। সেটা দুই দেশের জন্যই প্রয়োজন। আর সেটা না হলে আমরা যদি একদিন এক কথা বলি, আরেকদিন আরেক কথা বলি, এবং কথা বলার ব্যাপারে যদি আমরা খুব সতর্ক না হই, তাহলে যেসব আজকে যে চেষ্টাটা করে কিছু দূরে এগোলাম, পরের দিন তার চেয়ে বেশি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা বারবার দেখছি, সেই ঘটনা ঘটছে। এই মুহূর্তে আসলে কূটনৈতিকভাবে বাংলাদেশকে যথেষ্ট তার মানে শক্তিশালী অবস্থানে থাকতে হবে, এবং নিজেদের আসলে সতর্ক থাকতে হবে। নিজেদের জন্য আসলে সবচেয়ে বেশি হয়তো আমাদের চিন্তা করার সময় এসছে। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমদ, নাসিম ফেরদৌস এবং মাসুদ করিম আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রোববার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।